গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রবলেম 1 2 3। আজকে প্রবলেম 4 থেকে দেখেন। দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সোনালী লিমিটেড অন ডিসেম্বর 31, 2021। নিচে সোনালী লিমিটেডের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2021 অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ এট দ্যাট ডেট আফটার টেকিং ইনটু কনসিডারেশন দ্য ফলোইং ইনফরমেশন। তো প্রফিট অর লস স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করেন নিচের তথ্যগুলোকে বিবেচনায় নিয়ে। তার মানে আপনাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে আর ব্যালেন্স শিট তৈরি করতে হবে। নিচে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলাকে অ্যাডজাস্ট করে। তো আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস তৈরি করি। তো আপনাদের কাজ হবে এখানে যে ট্রায়াল ব্যালেন্স গুলো দেওয়া রয়েছে, এই ট্রায়াল ব্যালেন্সের ডেবিট গুলো আমরা করবো কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেবিটে নিয়ে আসবো। আর এখানে যে ক্রেডিট গুলো রয়েছে এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিটে নিয়ে আসবো। দেখেন এখানে করবেন কি ডেবিট গুলা ডেবিটে নিয়ে আসবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট গুলো ক্রেডিটে নিয়ে আসবেন। ইনকাম স্টেটমেন্টে থাকবে কোনগুলো? রেভিনিউ আর এক্সপেন্স, এগুলো থাকবে ইনকাম স্টেটমেন্টে। রেভিনিউ পাবেন ক্রেডিটে আর এক্সপেন্স গুলো পাবেন ডেবিটে। তার মানে ট্রায়াল ব্যালেন্সের যেই ডেবিট, তো ওগুলা ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সে যাবে, আর যেগুলো ক্রেডিট ওগুলা ইনকাম স্টেটমেন্টের রেভিনিউতে যাবে, মানে ইনকাম স্টেটমেন্ট আইটেমগুলোর আর কি। আর ব্যালেন্স শিটের ইকুয়েশনটা কি? অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি। অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি হতে হয়। তো অ্যাসেট হচ্ছে ডেবিট ব্যালেন্স, আর ইকুইটি এবং লাইবিলিটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্সে যেই ডেবিট গুলো থাকবে, তো অ্যাসেট গুলো থাকবে ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে। তার মানে ওই ডেবিট গুলো যেগুলো ব্যালেন্স শিট আইটেম ওগুলো আপনি অ্যাসেট ঘরে নিয়ে যাবেন। আর ইকুইটি এবং লাইবিলিটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্স শিট আইটেমগুলো ক্রেডিটে থাকবে সেটা আপনি লাইবিলিটি আর ইকুইটিতে নিয়ে আসবেন। অঙ্ক করলে প্র্যাকটিক্যালি তখন বুঝতে পারবেন। আর এখানে যে এডিশনাল ইনফরমেশনগুলো রয়েছে এগুলো করবো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, একবার ডেবিট আনবো একবার ক্রেডিট আনবো। তার মানে ট্রায়াল ব্যালেন্সের টাকাগুলো কিন্তু সমাধানে একবার যাবে। যেটা ডেবিট সেটা ডেবিটে যাবে, আর যেটা ক্রেডিট সেটা ক্রেডিটে যাবে। এগুলো শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একবার যাবে। ইনকাম স্টেটমেন্ট আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে, ব্যালেন্স শিট আইটেমগুলো ব্যালেন্স শিটে যাবে। আর এই এডিশনাল ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো দুইবার যাবে। একবার যাবে ডেবিটে, আবার সমপরিমাণ টাকা একবার যাবে ক্রেডিটে। এর কারণ কি? ট্রায়াল ব্যালেন্স আমরা কিভাবে তৈরি করি? আমরা প্রথমে জার্নাল এন্ট্রি করি। জার্নালে করি কি ডেবিট করি আর ক্রেডিট করি। তো সেই জার্নালের পরে আমরা করি কি ওগুলাকে লেজার করি। ডেবিটের টাকাটা লেজারে নিয়ে আসি, আবার ক্রেডিটের টাকাটা লেজারে নিয়ে আসি। লেজার থেকে আমরা করি কি ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। তার মানে এই ট্রায়াল ব্যালেন্সের যে আইটেমগুলো এগুলো কিন্তু অলরেডি জার্নাল করা রয়েছে। ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো কিন্তু অলরেডি জার্নাল করা রয়েছে। আর এডিশনাল ইনফরমেশনে যেগুলো দেওয়া থাকে এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করার পরে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, ধরেন কিছু আপনি অন্তর্ভুক্ত করেন নাই, ভুলবশত বা যে কোনো কারণে ট্রায়াল ব্যালেন্স অন্তর্ভুক্ত করা হয় নাই, বা অন্তর্ভুক্ত করেছিলেন সেটা ভুল অ্যামাউন্ট করলেন, তো ওগুলাকে আমরা করি কি অ্যাডজাস্ট করি। তো অ্যাডজাস্ট করতে হলে আমাদের কি করতে হবে? আবার জার্নাল করতে হবে। জার্নাল একবার ডেবিটে যাবে একবার ক্রেডিটে যাবে। তাই করা হয় কি এই এডিশনাল ইনফরমেশনগুলোকে একবার ডেবিটে আনতে হয় সমাধানে, একবার ক্রেডিটে। তো আপনি পরীক্ষায় যদি এরকম কোনো একটা এডিশনাল ইনফরমেশন বুঝতে না পারেন যে এটা কি বুঝালো, আপনি কি করবেন? যে টাকাটা দেওয়া রয়েছে সেটা সমাধানে একবার ডেবিট আনবেন একবার ক্রেডিট আনবেন। যেমন ধরেন এখানে এতে দেওয়া রয়েছে স্যালারি এক্সপেন্স ওয়ার প্রিপেড অফ টাকা 10,000। আপনি অগ্রিম স্যালারি দিয়েছেন 10,000 টাকা। এই 10,000 টাকাটাকে করবেন কি একবার ডেবিটে আনবেন আরেকবার ক্রেডিটে আনবেন। তাহলে দেখবেন আপনার অঙ্ক হবে। তো আমরা আগে করি, আপনি ফরম্যাট অনুযায়ী অঙ্ক করতে থাকবেন। সবার প্রথম আমরা বসাই সেলস রেভিনিউ।
তো আপনি ফরম্যাট অনুযায়ী বসাবেন আর ট্রায়াল ব্যালেন্স থেকে একটা একটা করে নিয়ে আসবেন। যেমন এখানে দেখেন ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে সেলস রেভিনিউ। তো এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা বসালাম, এটা আর অঙ্কে আসবে না। এখন আপনি সাথে সাথে দেখতে হবে ওই রিলেটেড এডিশনাল ইনফরমেশনে কিছু বলা রয়েছে কিনা। যদি বলা থাকে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে, আর বলা না থাকলে ট্রায়াল ব্যালেন্সের টাকাটাই সরাসরি নিয়ে আসবেন। অথবা আপনি করতে পারেন এডিশনাল ইনফরমেশনগুলো একবার পড়তে পারেন, পড়ে তারপরে মনে রাখলেন কোনটা কোনটা সম্পর্কে বলা রয়েছে, তখন যখন ট্রায়াল ব্যালেন্সের টাকাগুলো বসাবেন তো সেটার সাথে অ্যাডজাস্ট করবেন। কিন্তু সাধারণত পরীক্ষা প্রশ্নে আপনাকে 8-10টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, এতগুলো আপনি একবার পড়ে মনে রাখা সাধারণত সম্ভব না। তাই আপনি করবেন কি, যে আইটেমের টাকাটা ট্রায়াল ব্যালেন্স থেকে বসাবেন ওই এডিশনাল ইনফরমেশনের দিকে আবার তাকায় দেখবেন ওই রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট রয়েছে কিনা। তো এখানে সেলস রেভিনিউ সম্পর্কিত কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই ওই টাকাটাই সরাসরি চলে আসবে। আমরা ওই টাকাটা নিয়ে আসলাম। এখন সেলস রেভিনিউ থেকে আমরা করব কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, তলে পাবো গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ডটা আমরা কিভাবে নির্ণয় করলাম, এটা নোট একে দেখানো রয়েছে। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার নিয়ম হচ্ছে এই ফরম্যাটে নির্ণয় করবেন। ওপেনিং ইনভেন্টরি, এটার সাথে আমরা যোগ করি নেট পারচেস। যে ওপেনিং ইনভেন্টরি, এটার সাথে যোগ করবেন নেট পারচেস, তাহলে পাবেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে আপনার নিকট বিক্রি করার জন্য টোটাল কত টাকার ইনভেন্টরি রয়েছে। যতটুকু পারচেস করলেন আর ওপেনিং ইনভেন্টরি, গত বছরের যেটা ক্লোজিং ছিল এই বছরই তো সেটা ওপেনিং হিসেবে আসলো। তো এই ওপেনিং আর নতুন করে যেটা পারচেস করলেন, এই দুইটা মিলে হচ্ছে আপনার নিকট টোটাল যে ইনভেন্টরি রয়েছে, এটাকে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তো এখান থেকে আমরা মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি, তাহলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। বিষয়টা এরকম, ধরেন আপনার কাছে আগে ছিল 10,000 টাকা, আপনি নতুন করে আরো পেলেন 5,000 টাকা, তার মানে এখন আপনার নিকট হলো 15,000 টাকা। এখন আপনার নিকট অবশিষ্ট রয়েছে 8,000 টাকা, তার মানে খরচ করলেন কতটুকু, 7,000 টাকা। আপনার নিকট টোটাল ছিল 15,000 টাকা, কিন্তু এখন রয়েছে আপনার নিকট 8,000 টাকা, তার মানে বাকিটুকু খরচ করে ফেললেন। তো এই জন্য আমরা আগে নির্ণয় করি আমাদের নিকট টোটাল কতটুকু ইনভেন্টরি ছিল আর এখন কতটুকু রয়েছে। তো এখন যতটুকু রয়েছে আর আগে যতটুকু ছিল এই ডিফারেন্সটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো সবগুলো ইনফরমেশন প্রশ্নে দেওয়া থাকবে, কারণ দেওয়া না থাকলে আপনি তো সমাধান করতে পারবেন না। তো সবগুলো পাবেন। তো আমরা এখন ওপেনিং ইনভেন্টরি দেখি ট্রায়াল ব্যালেন্সে কত দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে 2,01,980 টাকা। তো নিয়ে আসলাম ওপেনিং ইনভেন্টরি, এটার সাথে যোগ করব নেট পারচেস। আপনি প্রথমে ট্রায়াল ব্যালেন্সের দিকে দেখবেন, ট্রায়াল ব্যালেন্সের পরে তারপরে দেখবেন এডিশনাল ইনফরমেশনে কিছু বলা রয়েছে কিনা। তো এখানে পারচেস রয়েছে 14,57,880, যেটা যেটা বসাবেন এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, কারণ এটা ট্রায়াল ব্যালেন্সের গুলো একবারই সমাধানে আসে। তো একবার টিক চিহ্ন দিলেন মানে এটা অঙ্কের আসবে না। তো পারচেস রয়েছে 14,57,880, তো আমরা বসায় দিলাম পারচেস। যদি কোনো পারচেস রিটার্ন থাকে মাইনাস করব, কারণ আমরা কি নির্ণয় করি যে নেট পারচেস, ভাইয়া, যদি পারচেস পরীক্ষার রিটার্ন কোয়েশ্চেনে থাকে, তো মার্ক হ্যাঁ করা যাবে না? টিক চিহ্ন দিতে পারবেন, আপনি লিখবেন না পরীক্ষার প্রশ্নে কিছু লেখালেখি করতে পারবেন না। আর আপনি টিক চিহ্ন দিলে পেন্সিল একটা নিয়ে যাবেন, ছোট করে একটা টিক চিহ্ন দিবেন, বা আপনি ছোট করে একটা বিন্দু দেন যে এগুলো আপনি বসালেন, যেন পরবর্তীতে প্রয়োজন হলে আপনি রাবার দিয়ে মুছতে পারেন। তবে প্রশ্নের লেখালেখি করা যাবে না, কিন্তু আপনি চাইলে ছোট একটা বিন্দু দিলেন বা টিক চিহ্ন দিলেন ছোট করে, এগুলা করতে পারবেন। তো এখানে পার্চেস থেকে আমরা পার্চেস রিটার্ন দেখেন দেওয়া রয়েছে, পার্চেস রিটার্ন 5,120 টাকা। তো পার্চেস থেকে পার্চেস রিটার্ন মাইনাস করলে আমরা নেট পার্চেস পাবো। তো আমরা রিটার্ন মাইনাস করে নেট পার্চেস বের করলাম, তাহলে পেলাম ওপেনিং ইনভেন্টরির সাথে যোগ করে পেলাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি।
ক্লোজিং ইনভেন্টরি এডিশনাল ইনফরমেশনে পাবেন। ওপেনিং ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্সে থাকে, আর ক্লোজিং ইনভেন্টরি দেখবেন এডিশনাল ইনফরমেশনে পাবেন। এখানে ডিতে বলা রয়েছে দ্য মার্কেট ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি ইজ টাকা 3,25,000, দ্য কস্ট প্রাইস ওয়াজ টাকা 2,90,000। তো আপনি 2,90,000 টাকার ইনভেন্টরি কিনেছিলেন, বর্তমানে এটার মার্কেট ভ্যালু হচ্ছে 3,25,000 টাকা। এখন আপনি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 3,25,000 টাকা আনবেন নাকি 2,90,000 টাকা আনবেন? তো আমরা ইনভেন্টরি অধ্যায় যখন করেছিলাম IS2, IS2 হচ্ছে ইনভেন্টরি অধ্যায়। তো আমরা যখন করেছিলাম তখন একটা নিয়ম শিখেছিলাম, এলসিএম পদ্ধতি। এলসিএম, লোয়ার অফ কস্ট অর মার্কেট, যে ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট অর মার্কেট। মানে ইনভেন্টরির ভ্যালুটা কি হবে, কস্ট এবং মার্কেটের মধ্যে যেটা ছোট সেটা। তো আপনাকে এখানে যেহেতু এটা ইনভেন্টরি, এখানে IS2 আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কস্ট হচ্ছে 2,90,000, মার্কেট ভ্যালু হচ্ছে 3,25,000, তার মানে এলসিএম অনুযায়ী আমরা এখানে 2,90,000 টা অঙ্কে আনবো। 3,25,000 টাকা যদি আপনি অঙ্কে আনেন, এটা IS অনুযায়ী হবে না। অনেক বইয়ে দেখবেন 3,25,000 টাকা আবার আনে, যেগুলো IS অনুযায়ী লেখা না। তো আপনি আইসিএমএ তে ওইভাবে করলে হবে না। আপনি ইউনিভার্সিটিতে করলে সেগুলাকে মানে ভুল ধরতো না, কিন্তু প্রফেশনাল প্রতিষ্ঠান এগুলোকে ভুল কনসিডার করবে, যেহেতু এখানে IS অ্যাপ্লাই করা হয়। তো আমরা এখানে 2,90,000 আনবো, যে আপনি ইনভেন্টরি যেহেতু কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে ছোটটা হবে। তাই দেখেন আমরা ক্লোজিং ইনভেন্টরি নিয়ে আসলাম 2,90,000। তো এখন এটা মাইনাস করে আমরা পেলাম কস্ট অফ গুডস সোল্ড 13,67,740, 13,64,740। তো এটা বসায় দিলাম। তো সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম, আমরা পেলাম গ্রস প্রফিট। এখন প্রশ্ন যদি এটা বলা থাকতো, ধরেন দা মার্কেট ভ্যালু অফ, এখান তো ইনভেন্টরি বলা রয়েছে, যদি বলা থাকতো দা মার্কেট ভ্যালু অফ বিল্ডিং ইস টাকা এত, দা কস্ট প্রাইস ওয়াজ এত, এভাবে তো বলা থাকতে পারতো যে আপনি একটা বিল্ডিং পারচেস করলেন 2,90,000 টাকা দিয়ে, এটার বর্তমান মূল্য হয়ে গেছে 3,25,000 টাকা। তাহলে আপনি কোন টাকাটা নিতেন? তো তাহলে আমরা আবার বড় টাকাটা নিতাম, তখন আমরা 3,25,000 টাকা নিতাম। যদি এটা ইনভেন্টরি না বলে যদি বলা থাকতো বিল্ডিং অথবা ল্যান্ড, অন্য কিছু যদি বলা থাকতো, মোট কথা ইনভেন্টরি ছাড়া অন্য কোনো অ্যাসেট যদি বলা থাকতো, সেই ক্ষেত্রে আমরা মার্কেট ভ্যালুটা নিতাম, তাহলে আবার কস্ট প্রাইস নিতাম না। কারণ IS2 শুধুমাত্র ইনভেন্টরি ক্ষেত্রে প্রযোজ্য, IS2 অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে প্রযোজ্য না। অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে আপনি মার্কেট ভ্যালুটা নিবেন, আর শুধুমাত্র IS2 মানে ইনভেন্টরি ক্ষেত্রে কস্ট প্রাইসটা আর মার্কেট ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা নিবেন। আপনি যখন যে অঙ্ক করবেন সেই রিলেটেড IS আপনাকে তখন চিন্তা করতে হবে। যেমন এখানে যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কোনো কথা বলা থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যেমন ল্যান্ড বিল্ডিং এসবের কথা বলা থাকে, তাহলে আপনাকে আবার IS 16 অনুযায়ী চিন্তা করতে হবে। IS 16, এই জন্য আমরা আগে এই অধ্যায়গুলো আগে শেষ করে নিলাম। তো আপনাকে যে রিলেটেড করবেন সেই রিলেটেড IS আপনাকে ব্যবহার করতে হবে। তো এখন দেখেন, এই এডিশনাল ইনফরমেশনের টাকাগুলো তো দুইবার যাবে। তো 2,90,000 টাকা আমরা অঙ্কে একবার আনলাম, তখন এখানে একটা টিক চিহ্ন দিলাম, তো এখানে দুইটা টিক চিহ্ন পড়তে হবে, কারণ এই 2,90,000 টাকাটা আরেকবার যাবে। আরেকবার কোথায় যাবে? এটা যেহেতু ইনভেন্টরি অ্যাসেট, এটাকে আমরা করব কি ব্যালেন্স শিটে অ্যাসেট ঘরে নিয়ে যাব। এটা তো অ্যাসেট, তো দেখেন আরেক জায়গায় আপনাকে আনতে হবে। তো আমরা এটাকে ব্যালেন্স শিটের অ্যাসেটে নিয়ে আসলাম। এই যে কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি 2,90,000, তো দেখেন দুইবার আসলো কিন্তু। তো এডিশনাল ইনফরমেশনের টাকাগুলো দুইবার আসে, আর ট্রায়াল ব্যালেন্সের টাকাটা একবার। ট্রায়াল ব্যালেন্সের টাকাটা ডেবিটটা ডেবিটে যায়, ক্রেডিটটা ক্রেডিটে, আর এডিশনাল ইনফরমেশনের টাকাটা একবার ডেবিটে যাবে একবার ক্রেডিটে। তো যেমন এখানে দেখেন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট তো হচ্ছে অ্যাসেট ঘরে আসলো। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে ডেবিট। তো ইনভেন্টরি টাকাটা আমরা একবার ডেবিটে আনলাম,
তার মানে এই টাকাটাকে আরেকবার ক্রেডিটে আনতে হবে। তো এখন আমরা যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করলাম, এখানে কিন্তু নিয়ে আসলাম ক্লোজিং ইনভেন্টরি 2,90,000। তো কস্ট অফ গুডস সোল্ড কি? ডেবিট। কারণ আমরা জানি খরচগুলার ব্যালেন্স কি, ডেবিট ব্যালেন্স হয়। রেভিনিউ গুলা ক্রেডিট ব্যালেন্স হয়, আর খরচগুলা ডেবিট ব্যালেন্স। তো কস্ট হচ্ছে খরচ, ডেবিট ব্যালেন্স। ডেবিটে নিয়ে আসলাম, কি করলাম, লেস, মাইনাস করলাম। ডেবিটের সাথে ক্রেডিটের সম্পর্ক হচ্ছে বিপরীত। আপনি যদি ডেবিটের মধ্যে ডেবিট নিয়ে আসেন, সেটা যোগ হয়। আর যদি ডেবিটের মধ্যে ক্রেডিট নিয়ে আসেন, সেটা মাইনাস হয়, কারণ ডেবিট ক্রেডিটের সম্পর্ক হচ্ছে বিপরীত। ডেবিট যদি ডেবিটের সাথে ডেবিট গুলো যোগ হয়, আর ক্রেডিট গুলো মাইনাস হয়। তো যেহেতু এখানে আমরা ক্রেডিট করব, কারণ ওই যে অ্যাসেটে নিয়ে গেলাম ডেবিট করা ছিল, এখন তো ক্রেডিট করতে হবে। তো দেখেন এখানে মাইনাস, ডেবিটের মধ্যে মাইনাস করলাম মানে এটা ক্রেডিট করা হলো। আর আপনি যদি এখানে যোগ করতেন, তাহলে এটা ডেবিট করা হইতো। ডেবিটের মধ্যে যোগ করলে ডেবিট হয়, মাইনাস করলে ক্রেডিট হয়। তো দেখেন আমাদের এখানে মাইনাস করলাম মানে আমরা ক্রেডিট করলাম। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আমরা এডিশনাল ইনফরমেশনের টাকাটা একবার ডেবিটে নিয়ে গেলাম, আরেকবার ক্রেডিটে নিয়ে আসলাম। তা আপনি যদি পরীক্ষার হলে এইভাবে কাজগুলা করেন, আপনি না বুঝলে অঙ্ক ইজিলি হবে। যে এডিশনাল ইনফরমেশনের কোন একটা পয়েন্ট যদি আপনি না বুঝেন, না বুঝলে আপনি চিন্তা করার দরকার নাই। ওই টাকাটাকে একবার ডেবিটে নিয়ে যাবেন, একবার ক্রেডিটে নিয়ে আসবেন, তাহলে আপনার অঙ্ক দেখবেন ঠিক মতো হয়ে যাবে। তো এটা এখন দুই জায়গায় বসালাম, দুইটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দুইটা টিক চিহ্ন মানে আমার এটা কাজ শেষ, এটা আর কোনো কাজ নেই। তো এখন আমরা কি করব, গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করি। আপনি নিয়ম অনুযায়ী অঙ্ক করতে থাকবেন। অপারেটিং এক্সপেন্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো দেখেন অপারেটিং এক্সপেন্স কিভাবে নির্ণয় করলাম, এটা নোট টুতে ক্যালকুলেশন করে দেখলাম। এখন বর্তমানে আইএসও অনুযায়ী নিয়ম হচ্ছে, আপনি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলাকে একদম শর্ট ফর্মে রাখবেন, ডিটেলস দেখাবেন না। ডিটেলস গুলা নোট আকারে দেখাবেন। আমরা দেখেন এখানে কোনো ক্যালকুলেশন দেখে নেই, কস্ট অফ গুডস সোল্ড সরাসরি বসে দিলাম। আর আগে কি করতাম, ইনকাম স্টেটমেন্টের মধ্যেই দেখাতাম কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে আসছে। এখানে যেরকম ওয়ার্কিং করে ক্যালকুলেশন করলাম, এটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট আগে দেখাতাম। তো এখন এগুলা দেখায় না, এখন হচ্ছে শর্ট ফর্মে রাখা হয়। আপনি যদি কোনো ক্যালকুলেশন থাকে, ওগুলাকে নোট আকারে রাখে। তো দেখেন অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। আপনি যদি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে কোন টাকাগুলো যাবে জানেন, ওইভাবে আলাদা দেখাইতে পারেন। আর যদি না জানেন বা না বুঝেন, আপনি সম্পূর্ণ খরচগুলাই অপারেটিং এক্সপেন্স নামে দেখা দিবেন। আপনি চাইলে সকল খরচগুলো অপারেটিং এক্সপেন্স নামে দেখাইতে পারেন, আর চাইলে দুই ভাগে ভাগ করতে পারেন। তো আমরা এই অঙ্কে দুই ভাগে ভাগ করি নাই, যত খরচ আছে সবগুলোকে অপারেটিং এক্সপেন্স নামেই দেখা দিলাম। এখন যেই খরচগুলো আছে আপনি একটা একটা করে বসাতে থাকেন। খরচগুলো ট্রায়াল ব্যালেন্সের কোথায় পাবেন, এই ডেবিটে পাবেন। যেমন দেখেন, ওয়াজেস এক্সপেন্স 1,00,000 টাকা, এগুলো হচ্ছে খরচ, এগুলো সব অপারেটিং এক্সপেন্সে যাবে। এখন দেখেন এই রিলেটেড কিছু বল আছে কিনা এডিশনাল ইনফরমেশনে। এতে বলা রয়েছে স্যালারি এক্সপেন্স ওয়ার প্রিপেড অফ টাকা 10,000। 10,000 টাকা স্যালারি আপনি অগ্রিম দিলেন। আর ওয়াজেস এক্সপেন্স ওয়ার আনপেড, ওয়াজেস এক্সপেন্স বকেয়া রয়েছে 6,840। তো ওই যে ওয়াজেস এর হিসাব আমরা করছি, তার মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হবে। ওয়াজেস এক্সপেন্স 1,00,000, আর এখানে হচ্ছে 6,840। তো আমরা জানি এই সমপরিমাণ টাকা একবার ডেবিট করবেন, একবার ক্রেডিট। যেমন এটা জার্নালটা আসলে কি, ওয়াজেস এক্সপেন্স ডেবিট 6,840, ওয়াজেস পেয়েবল ক্রেডিট 6,840। জার্নালটা তো এইটা। তো দেখেন একবার ডেবিট আসতেছে, একবার ক্রেডিটে। তো এই ওয়াজেস এক্সপেন্স 6,840, আর ট্রায়াল ব্যালেন্সে রয়েছে 1,00,000। আপনি তো 1,00,000 টাকা ওয়াজেস খরচ হয়ে গেছে, এখনো বকে আছে 6,840 টাকা। তার মানে টোটাল কত, 1,06,640 টাকা।
এখন এই 6,840 টাকা যে ট্রায়াল ব্যালেন্সের 1 লক্ষ টাকার মধ্যে অন্তর্ভুক্ত করা নাই, এটা আমরা কিভাবে বুঝলাম? ওই এডিশনাল ইনফরমেশনের টাকাগুলো যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকতো তাহলে এগুলাকে এডিশনাল ইনফরমেশনে দেখানো হতো না। যেগুলো ট্রায়াল ব্যালেন্সে নাই সেগুলাই এডিশনাল ইনফরমেশন উল্লেখ করা হয়। তার মানে বুঝবেন ওই টাকাটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা নাই, তাই আমরা এখানে অন্তর্ভুক্ত করে দিলাম। তো দেখেন আমরা ওয়াজেস এক্সপেন্স বসাবো 1,06,840। এখন ওই টাকাটা তো আরেক জায়গায় যাবে, এখানে তো আমরা এক্সপেন্সের মধ্যে নিয়ে আসলাম। এক্সপেন্সের মধ্যে দেখেন যোগ করলাম, এক্সপেন্স কি ডেবিট, তো ডেবিটের মধ্যে যোগ করছেন মানে ডেবিট করলেন, কারণ ডেবিট ডেবিট যোগ হয়। এখন এই টাকাটাকে তো আবার ক্রেডিট করতে হবে, তো টাকাটা কোথায় যাবে? লাইবিলিটিতে যাবে, ব্যালেন্স শিটে। দেখেন আমরা ব্যালেন্স শিটের লাইবিলিটিতে নিয়ে যাব। এই যে 6,840 অ্যাক্রুড পেরোল, আপনি ওয়াজেস পে বলে লিখতে পারেন, অ্যাক্রুড পেরোল বা অ্যাক্রুড ওয়াজেস এগুলো লিখতে পারেন। এই যে 6,840 নিয়ে আসলাম, তার মানে একবার ক্রেডিট করলাম একবার ডেবিট, তার মানে আপনার অঙ্ক ঠিক আছে। হ্যাঁ টুটুল বলতে পারেন। ভাইয়া মানে এডিশনাল ইনফরমেশনে যা আছে সবগুলো একবার ডেবিট একবার হ্যাঁ ক্রেডিট এগুলো হবে, তাই একবার তো? ডেবিট একবার ক্রেডিট করবেন, তাহলে আপনার অঙ্ক দেখবেন আপনি না বুঝলেও পরীক্ষা হলে সুন্দর মতো মিলাই দিয়ে আসতে পারবেন। জি জি। ওকে। তো দেখেন এই নিয়মটা কোনো বই পাবেন না, এটা আর কি আমার চিন্তা করে বের করা, যে এইভাবে আমি যত অঙ্ক সমাধান করি এইভাবেই দেখা যায় সবগুলো সমাধান করা সম্ভব হয়। তো আমাদের এর ওয়াজেস অপশনটাও হয়ে গেল, দুই জায়গায় আমরা বসালাম, দুইটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এইভাবে আপনার ট্রায়াল ব্যালেন্স সবগুলাতে যদি একটা করে টিক চিহ্ন পড়ে যায় আর এডিশনাল ইনফরমেশনে যদি দুইটা করে টিক চিহ্ন পড়ে যায় বুঝবেন আপনার অঙ্ক কমপ্লিট। তারপরে আবার কি রয়েছে, এই যে স্যালারি এক্সপেন্স। তো স্যালারি এক্সপেন্স 1,23,160, এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন পড়া ছিল স্যালারি এক্সপেন্স ওয়ার প্রিপেড অফ টাকা 10,000। আবার আমরা যে যেই টাকা ডেবিট আনে আবার আরেক বিপরীত জায়গায় নিতে হয় ক্রেডিটে, তো কোথায় কোথায় যাবে আপনি আবার বুঝবেন কিভাবে? আমাদের দেখেন ডেবিট রয়েছে দুইটা, ইনকাম স্টেটমেন্টে রয়েছে ডেবিট এক্সপেন্স আর ব্যালেন্স শিটে রয়েছে অ্যাসেট। এই দুইটা আমাদের ডেবিট রয়েছে। আর ক্রেডিট রয়েছে তিনটা, একটা হচ্ছে রেভিনিউ, আর একটা হচ্ছে ইকুইটি, আর একটা হচ্ছে লাইবিলিটি। এই তিনটা রয়েছে আমাদের ক্রেডিট। যেটা এক্সপেন্সে যায়, এক্সপেন্স মানে যে টাকাটা আপনি ওই যে ডেবিটের এক্সপেন্সে আনলেন সেই টাকাটা রেভিনিউতে যায় না, কারণ খরচ তো কখনো রেভিনিউ হয় না। তার মানে আপনি বুঝবেন যে টাকাটাকে একবার এক্সপেন্সে নিয়ে আসছেন এই টাকাটা রেভিনিউতে যাবে না, তার মানে বাকিগুলাতে যাবে, হয় ইকুইটি অথবা লাইবিলিটিতে যাবে। তো এইভাবে আপনি অঙ্ক ইজিলি বুঝতে পারবেন। আবার যে টাকাটা রেভিনিউতে যায় সেটা এক্সপেন্সে আসে না, কারণ রেভিনিউ কখনো খরচ হয় না। তার মানে যেই টাকাটা রেভিনিউতে আনলেন, ক্রেডিটে আনলেন, রেভিনিউ তো ক্রেডিট, ক্রেডিট আনলেন এখন তো ডেবিটে নিতে হবে, কোথায় যাবে? অ্যাসেটে যাবে, কারণ ডেবিট আর আছে একটা অ্যাসেট। তো এইভাবে আপনি ইজিলি করতে পারবেন। যে টাকাটা এক্সপেন্সে গেল সেই টাকাটা নিয়ে যাবেন কোথায়? ইকুইটি অথবা লাইবিলিটিতে, আর যে টাকাটা রেভিনিউতে আসলো সেটা যাবে অ্যাসেটে, কারণ রেভিনিউ কখনো এক্সপেন্স হয় না, এক্সপেন্স কখনো রেভিনিউ হয় না। তো দেখবেন আমরা অঙ্কে এই কাজগুলোই করতেছি। তো এখানে বলা হয়েছে স্যালারি এক্সপেন্স আপনি অগ্রিম দিলেন 10,000 টাকা, তো এই টাকাটাকে আপনি একবার ডেবিট করতে হবে একবার ক্রেডিট করতে হবে। তো যেহেতু অগ্রিম দিলেন তার মানে অ্যাসেট, তো আমরা ডেবিটে নিয়ে যাই। এই যে ব্যালেন্স শিট কোথায়,
এই যে প্রিপেড এক্সপেন্স নিয়ে আসলাম, অগ্রিম 10,000 টাকা দিলাম, অ্যাসেটে নিয়ে আসলাম, অ্যাসেট ঘরে। তো প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ করলেন, তো দেখেন এখানে ডেবিট করলাম, অ্যাসেটে নিয়ে আসলাম, অ্যাসেটে যোগ করলাম মানে ডেবিট করলাম। এখন সম পরিমাণ টাকা তো আবার ক্রেডিট করতে হবে। ক্রেডিটার আছে কি আপনার? রেভিনিউ, লাইবিলিটি আর ইকুইটি। তো এটা যেটা, এই টাকাটা আপনার ইকুইটিও না লাইবিলিটি না, আপনি অগ্রিম টাকা দিয়ে দিলেন, এটা তো আপনার জন্য অ্যাসেট, এটা তো লাইবিলিটি না। যেই টাকাটা অ্যাসেট হয় সেটা কখনো আবার লাইবিলিটি হয় না, কারণ অ্যাসেট আর লাইবিলিটি সম্পর্ক তো বিপরীত। যেই টাকাটা লাইবিলিটি সেটা আবার অ্যাসেট হয় না। তো এই টাকাটা আপনি কোথায় নেবেন? আপনাকে তো ক্রেডিট করতে হবে। তার মানে আমরা যে স্যালারি এক্সপেন্স দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সে 1,23,160 টাকা, এটার থেকে আমরা মাইনাস করে দিব 10,000 টাকা। দেখেন মাইনাস করলাম মানে ক্রেডিট করলাম। এক্সপেন্সের ব্যালেন্স কি? এক্সপেন্স হচ্ছে ডেবিট। তো ডেবিট থেকে মাইনাস করলাম মানে ক্রেডিট করলাম, কারণ ডেবিট আর ক্রেডিটের সম্পর্ক বিপরীত। আপনি যদি ডেবিটের মধ্যে যোগ করেন সেটাকে ডেবিট করা বলে, ডেবিটের মধ্যে মাইনাস করলে ক্রেডিট করা বলে। তো আমরা এখানে মাইনাস করলাম মানে ক্রেডিট করলাম। কেন মাইনাস করলাম? আমরা অঙ্ক করছি 21 সালের, 2021 সালের। আপনি শুধু 2021 সালের হিসাবগুলাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রাখবেন। আপনি এই টাকাটা দিলেন অগ্রিম, মানে ধরেন আপনি পরবর্তী বছর বা অন্য সময়ের জন্য দিলেন, ওই বছরের হিসাব এখানে আসবে না। 21 সালের হিসাব শুধুমাত্র 21 সালের অঙ্কে আসবে। আমরা 31শে ডিসেম্বর 2021 সালের অঙ্ক করছি, এতটুকু পর্যন্ত আপনি হিসাব আসবে। এর পরের হিসাবগুলো পরবর্তী বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে। তাই জন্য অগ্রিম যে টাকাগুলো দিলেন সেটা মাইনাস করে ফেলা হয়, সেই টাকাটা যাবে আবার সেই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তা আপনি যদি পরীক্ষায় এগুলো মনে রাখতে না পারেন, আপনি চিন্তা করতে হবে এটাকে ক্রেডিট করতে হবে। তো দেখেন আমরা মাইনাস করলাম মানে ক্রেডিট হলো। তো এই এন্ট্রিটা আমাদের দুইবার বসলো, তার মানে এ কমপ্লিট। ভাইয়া, হ্যাঁ বলেন। বা আমাদের ওই যে ফাউন্ডেশন লেভেলে যখন এফএফএ ছিল, হ্যাঁ, ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ওইখানে ব্যালেন্স শিট ছিল। আবার হ্যাঁ, এখানে আইএফএ তো ব্যালেন্স শিট আছে। হ্যাঁ। এখানে ভাইয়া মূলত পার্থক্যটা কোথায় হচ্ছে আসলে? সেটা যদি বলতেন ভালো হতো। ওইখানের ব্যালেন্স শিট মানে দুটো ব্যালেন্স এখানে শিটের একই। পার্থক্য হচ্ছে ওইখানে একটু নর্মাল অঙ্ক আসে আর আইফেতে একটু কঠিন অঙ্ক আসে। অন্য পার্থক্য নাই, ওইখানে একটু সহজ অঙ্ক আসবে আর আইফেতে কঠিন অঙ্ক। তারপরে দেখেন ব্যাড ডেট এক্সপেন্স। মোট কথা আপনি সকল এক্সপেন্সিভ এখন অপারেটিং এক্সপেন্সে বসাবেন। তারপরে ব্যাড ডেট এক্সপেন্স রয়েছে, অফিস এক্সপেন্স, এগুলো রয়েছে। তো এগুলো আমরা বসায় দিব। তো এখানে দেখেন এই সম্পর্কিত কিছু বলার রয়েছে কিনা। ইতে বলা রয়েছে ব্যাড ডেট সম্পর্কিত, আবার সিতে বলা রয়েছে অফিস এক্সপেন্স সম্পর্কিত। বলা রয়েছে অফিস এক্সপেন্স আর টু বি ইনক্রিজ বাই টাকা 5,000। অফিস এক্সপেন্স আরো 5,000 টাকা বাড়বে। এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে বাই, অনেক সময় টু দেওয়া থাকতে পারে, তাহলে আবার দুই রকম হয়। এখানে বলা রয়েছে অফিস এক্সপেন্স আর টু বি ইনক্রিজ বাই 5,000, মানে আরো 5,000 টাকা বাড়বে। তো ট্রায়াল ব্যালেন্সে দেখেন দেওয়া দেওয়া রয়েছে কত অফিস এক্সপেন্স, দেওয়া রয়েছে 76,840 টাকা। তার মানে এর থেকে আরো 5,000 টাকা বাড়বে। এটাকে বলা হয় বাই, মানে আপনি এখানে আরো 5,000 টাকা খরচ বাড়বে। আর যদি বলা থাকতো টু, ধরেন যদি বলা থাকতো এরকম যে অফিস এক্সপেন্স রয়েছে 70,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে, আর বলা রয়েছে এটা ইনক্রিজ টু টাকা 80,000, তার মানে আরো 10,000 টাকা বাড়লো। মানে আগে ছিল 70,000, বর্তমানে এটা হয়ে গেল 80,000, এটাকে বলা হয় টু, ইনক্রিজ টু। 70,000 টাকাটা এখন 80,000 হয়ে গেল, মানে আরো 10,000 বাড়লো। আর যদি বলা থাকতো ইনক্রিজড বাই 80,000, তার মানে আপনি আগে ছিল 70,000, এখন আরো 80,000 যোগ করবেন। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে যেহেতু বাই বলা রয়েছে, তার মানে আমরা আরো 5,000 যোগ করব। তো
তো দেখেন এক্সপেন্সের মধ্যে নিয়ে আসলাম অফিস এক্সপেন্স, এই যে আরো 5,000 যোগ করলাম, টোটাল হলো 81,840। তো এটা তো এক্সপেন্স আনলাম, ডেবিট করলাম যেহেতু যোগ করলাম। এখন এই সমপরিমাণ টাকা তো আবার ক্রেডিট করতে হবে। তো ক্রেডিট আছে কয়টা, ওই যে এক্সপেন্স, আরেকটা আছে রেভিনিউ। তোর যেই টাকাটা এক্সপেন্স হয় সেটা রেভিনিউতে যায় না, তার মানে যাবে কোথায়? আর রয়েছে অবশিষ্ট ক্রেডিট দুইটা, একটা ইকুইটি একটা লাইবিলিটি। তো ইকুইটি বলতে বোঝায় আপনার শেয়ার, তারপরে মানে স্টক হোল্ডার্স ইকুইটি যে আইটেম ওগুলা। তো এটা যা তার মানে যাবে লাইবিলিটিতে। তো আমরা এই 5,000 টাকা আমরা লাইবিলিটিতে নিয়ে যাব। ব্যালেন্স শিটের লাইবিলিটিতে দেখেন, এটা ভাই ক্যাশ থেকে মাইনাস করা হয় সেটাই। এখানে আমরা ক্যাশ থেকে মাইনাস করলাম 5,000 টাকা। কেন মাইনাস করলাম দেখেন, এটা আপনি চাইলে লাইবিলিটি তো নিতে পারতেন। মানে এখানে দেখানো হলো আর কি অফিস এক্সপেন্স আরো 5,000 টাকা বাড়বে, মানে এটা দেখানো হলো ক্যাশ টাকা আপনি পেমেন্ট করলেন। যদি আপনি এটা বিবেচনা করতেন এটা বাকি, তাহলে এটা আপনি পে বলে নিয়ে যেতেন। এটা আমরা এখানে কনসিডার করলাম, মানে টাকাটা পেমেন্ট করে দিলেন। আপনি যদি এটা বকেয়া হিসাব করতেন, ডিউ হিসাব করতেন, তাহলে এটাকে জার্নাল হইতো অফিস এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 5,000, এরকম হতো। তো এখন এটাকে ক্যাশে কনভার্ট মানে কনসিডার করা, তার মানে অফিস এক্সপেন্স ডেবিট 5,000 আর ক্যাশ ক্রেডিট 5,000, মানে বিবেচনা করা সে টাকাটা পেমেন্ট করে দিলেন। তো যেহেতু পেমেন্ট করে দিলাম তাই আমরা ক্যাশ থেকে কমাই দিলাম। আর যদি আপনি এটাকে বকেয়া কনসিডার করতেন তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে 5,000 নিয়ে আসতেন। আপনি প্রশ্নে যদি নির্দিষ্ট করে না বলে এটা ক্যাশে দিলেন নাকি এখনো দেন নাই, আপনি যে কোনো একটা কনসিডার করতে পারবেন। তো এই জন্য আমরা 5,000 থেকে মাইনাস করলাম। তবু তার মানে দেখেন ক্রেডিট, আপনার মোট কথা আপনার কাজ করতে হবে একবার ডেবিট একবার ক্রেডিট। তো আমরা তো একবার ডেবিট করেছি, এখন ক্রেডিট করেছি কিনা দেখেন। ক্যাশ কি, ক্যাশের ব্যালেন্স, ক্যাশ তো হচ্ছে অ্যাসেট, তো অ্যাসেট মানে তো হচ্ছে ডেবিট। ডেবিট থেকে দেখেন মাইনাস করলাম, তার মানে ক্রেডিট করলাম, কারণ ডেবিট আর ক্রেডিটের সম্পর্ক তো বিপরীত। তার মানে ক্রেডিট করে দিলাম। আর আপনি যদি এটাকে পেয়েবল বিবেচনা করতেন তাহলে তো লাইবিলিটিতে যোগ করতেন। তো লাইবিলিটি ব্যালেন্স কি, ক্রেডিট, ক্রেডিটে যোগ করা মানে ক্রেডিট করা। তবু কিন্তু অঙ্ক একই, ফলাফল একই হইতো, অঙ্ক একই আর হইতো আপনার। তো এটা আমাদের দুইবার হয়ে গেল। তারপর ওই যে ব্যাড ডেট এক্সপেন্স বলা রয়েছে, ইট ইজ দ্য পলিসি অফ দ্য কোম্পানি টু চার্জ ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট এট দ্য রেট 10% অন কস্ট অ্যান্ড প্রোভাইড ফর ব্যাড ডেট এট 5%। বলছে কোম্পানির পলিসি হচ্ছে ফিক্সড অ্যাসেটের উপর 10% হারে ডেপ্রিসিয়েশন হিসাব করে, আর ব্যাড ডেট হিসাব করে 5%। তো আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে হিসাব করব, ফিক্সড অ্যাসেটের কস্টের উপর তারা নির্ণয় করে। এখানে অফিস ফার্নিচার দেওয়া রয়েছে, এটা তো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কোনগুলো, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট। তো দেখেন এখানে দেওয়া রয়েছে কস্ট 14,000 টাকা, আর ব্যালেন্সে দেওয়া রয়েছে 7,000 টাকা। এর মানে হচ্ছে আপনি 14,000 টাকা দিয়ে কিনেছিলেন, বর্তমানে এটার মূল্য রয়েছে 7,000 টাকা, তার মানে অলরেডি 7,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তো প্রশ্ন বলা রয়েছে এই প্রতিষ্ঠান পলিসি হচ্ছে কস্টের উপর ডেপ্রিসিয়েশন নির্ণয় করে। তো এই কথা বলা না থাকলেও আমরা কস্টের উপরই ডেপ্রিসিয়েশন নির্ণয় করতাম, 10% হারে ডেপ্রিসিয়েশন হবে। তার মানে 14,000 টাকার 10% কত, 1,400 টাকা। তো এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন 1,400। এটার জার্নাল কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওই যে আমরা আইএস 16 করেছিলাম ডেপ্রিসিয়েশনের অধ্যায়, তো সেইখানে আমরা একটা পদ্ধতি শিখেছিলাম, স্ট্রেট লাইন পদ্ধতি। তো স্ট্রেট লাইন পদ্ধতি অনুযায়ী নিয়ম কি, ওই যে আমরা কস্টের উপর ডেপ্রিসিয়েশন নির্ণয় করি। তো এটা জার্নাল কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো আপনি 1,400 টাকা একবার ডেবিট আনবেন একবার ক্রেডিটে। তো আমরা এক্সপেন্সে নিয়ে আসলাম, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1,400 টাকা ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন
নিয়ে আসবো। এই যেখানে নিয়ে আসলাম 1400 টাকা। আগের ছিল ট্রায়াল ব্যালেন্সে 7,000 টাকা, আর এখন নতুন করে হলো 1400 টাকা। টোটাল অ্যাকুমুলেটেড মানে কি, সমষ্টি টোটাল। আগে অলরেডি ডেপ্রিসিয়েশন হয়েছে 7,000, আর এখন হলো 1400, টোটাল হচ্ছে 8,400। ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ডেপ্রিসিয়েশন 10% অন কস্ট, হ্যাঁ। যদি কষ্টের উপর না থাকে তাহলে কি আমরা ওই ডিরেক্টলি 7,000 উপর করবো নাকি 14,000 উপর করবো, যদি কষ্ট কথা বলা না থাকে? না, তবু তো কষ্টের উপর, এটাই তো বললাম, আমরা তো স্ট্রেট লাইন পদ্ধতিতে যে ডেপ্রিসিয়েশন করা শিখলাম। স্ট্রেট লাইন পদ্ধতির নিয়মটা কি ছিল? কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ, এই সূত্রটা ছিল স্ট্রেট লাইন পদ্ধতিতে। এটা কষ্টের উপর ছিল। তো এখানে পার্সেন্টেজ আমরা কিভাবে নির্ণয় করি? এখানে দেওয়া আছে পার্সেন্টেজ। ওই যে আপনি 100-কে যদি ইউজফুল লাইফ দ্বারা ভাগ করেন তাহলে তো আমরা পার্সেন্টেজ পাই। ধরেন আপনি 100 হচ্ছে শতকরা, আপনি 10 বছর টিকবে, তো আমি 10 দ্বারা ভাগ করলে 10%, এটাই তো ডেপ্রিসিয়েশনের রেট। তো কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করে রেট দ্বারা গুণ করলেও তো আপনার ডেপ্রিসিয়েশন বের হয়। প্রশ্নে যেহেতু রেসিডুয়াল ভ্যালু দেওয়া নাই, তাই এটাকে আমরা জিরো কনসিডার করলাম। তার মানে কস্টটাই তো ওই অ্যাকচুয়াল ভ্যালুটা, তো এটাকে পার্সেন্টেজ দ্বারা গুণ করলাম। তাহলে ভাই তার কষ্ট কথা উল্লেখ না থাকলেও সেটা আমরা কষ্টের একই উপর একই কাজ কনসিডার করবেন, করবো, এই তো? হ্যাঁ। কস্ট কথা না বলা থাকলে আপনি এইভাবেই করবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কিছু কিছু কথা কনফিউশন করার জন্য দেয়। সাথে ব্যালেন্স শিটের ফরম্যাটটাও বলে দিই, যেহেতু আমরা ব্যালেন্স শিট আইটেমটাও সাথে দেখছি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমরা ব্যালেন্স শিটের সবার প্রথমে করি কি, অ্যাসেট বসাই। অ্যাসেট অ্যাসেটকে আবার দুই ভাগে ভাগ করি। প্রথমে লিখি নন কারেন্ট অ্যাসেট, তারপরে লিখি কারেন্ট অ্যাসেট। এটা হচ্ছে বর্তমান আইএস অনুযায়ী। আগে ছিল আমরা শর্ট টার্ম অ্যাসেট লিখতাম, লং টার্ম অ্যাসেট লিখতাম, আর এখন লেখা হয় কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। তো প্রথমে রাখা হয় নন কারেন্ট অ্যাসেট, তারপরে লেখা হয় কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে, নন কারেন্ট মানে লং টার্ম অ্যাসেট, সবার প্রথমে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই তিনটাকে রাখা হয়। মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একসাথে যোগ করে ব্যালেন্স বসানো হয়। তারপরে অন্যান্য যে নন কারেন্ট অ্যাসেট আছে আপনি আপনার মতো বসাবেন, সেগুলোর জন্য সিরিয়াল মেনটেন করা লাগে না। নন কারেন্ট অ্যাসেটে সর্বপ্রথমে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বসাবেন, তারপরে অন্যান্য যে নন কারেন্ট অ্যাসেট আছে বসায় দিবেন। তো দেখেন আমরা এই ফরম্যাটই করলাম। নন কারেন্ট অ্যাসেটে সর্বপ্রথম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রাখলাম, তারপরে অন্যান্য যে নন কারেন্ট অ্যাসেট আছে বসাবেন। এটা শেষ হলে বসাবেন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আপনি আপনার মতো করে বসায় দিবেন। তো যোগ করলে পাবো টোটাল অ্যাসেট। তারপর আমরা বসাবো ইকুইটি। আগের নিয়ম ছিল তারপরে বসাতাম লাইবিলিটি, তো বর্তমানে হচ্ছে তারপরে বসাতে হয় ইকুইটি। তো আমরা তারপরে ইকুইটি আইটেমগুলো বসায় দিবেন। আপনি স্টক হোল্ডার ইকুইটি লিখতে পারেন অথবা শুধু ইকুইটি লিখতে পারেন। তো ইকুইটি আইটেমগুলো বসাবেন, তারপরে আমরা বসাবো নন কারেন্ট লাইবিলিটি, সর্বশেষে বসাবো কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি আইটেম বসাবেন, এখানে নির্দিষ্ট কোনো সিরিয়াল নাই। তারপরে কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে নির্দিষ্ট সিরিয়াল নাই। আপনি এভাবে বসায় দিবেন। তারপরে যদি যোগ করেন, অ্যাসেটের সাথে যদি দেখেন ইকুইটি আর লাইবিলিটি সমান, যোগফল সমান, তাহলে বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। আগে করা হতো কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে আগে লাইবিলিটিতে নিয়ে আসা হইতো। বর্তমানে নিয়ম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে মাইনাস করে বসাইতে হয়। তো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, অ্যাসেট মানে ডেবিট, আর লাইবিলিটি কি, ক্রেডিট। বিষয়টা একই। আগে বসাতাম ক্রেডিটে, আর এখন ডেবিট থেকে মাইনাস করি, ডেবিট থেকে মাইনাস করি মানে ক্রেডিটই করতেছি। তো বর্তমানে নিয়ম হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটা অ্যাসেট থেকে মাইনাস করে বসাবেন। যেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন সেটা থেকে মাইনাস করে আপনি বুক ভ্যালুটা বসাবেন। তো এখানে দেখেন আমরা নেট লিখে দিলাম কমা, নেট লেখা মানে এটা ক্যারিং অ্যামাউন্ট বা বুক ভ্যালু। আর নেট শব্দটা না বসালে বোঝায় কস্ট প্রাইস। যেহেতু আমরা এখানে ক্যারিং অ্যামাউন্ট বসাচ্ছি তাই নেট লিখে দিলাম। তো দেখেন আমরা এই জন্য ওই অ্যাসেটের অফিস ফার্নিচার ছিল কত, 14,000 টাকার, এখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8,400, তাহলে আর অবশিষ্ট ক্যারিং অ্যামাউন্ট আছে 5,600। আরেকটা অ্যাসেট দেওয়া রয়েছে ফ্রি হোল্ড প্রেমিসেস। প্রেমিসেস বলতে বোঝায় বিল্ডিং।
আর ফ্রি হোল্ড প্রেমিসেস বলতে বোঝায় ওইটাও বিল্ডিং, মানে যেই বিল্ডিং এর এগেনস্টে কোনো ঋণ নেওয়া নাই, লোন নেওয়া নাই, এটাকে বলে ফ্রি হোল্ড প্রেমিসেস। আপনি একটা বাড়ি আছে, এটা আপনি বন্ধক রেখে ঋণ নিলেন, এটাকে ফ্রি হোল্ড প্রেমিসেস বলবে না। আপনার যে বাড়ির এগেনস্টে কোনো ঋণ নাই, সেটাকে বলে ফ্রি হোল্ড প্রেমিসেস। তো প্রশ্নে প্রেমিসেস বিল্ডিং বা ফ্রি হোল্ড বিল্ডিং বলো, বিষয় একই। তো এটার 10% হচ্ছে ডেপ্রিসিয়েশন, 1,70,000-এর 10% হচ্ছে 17,000। তো দেখেন আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসালাম 17,000, যে ডেবিট আনলাম একবার, আরেকবার ক্রেডিট করলাম, ওই অ্যাসেট থেকে মাইনাস করলাম, 17,000 মাইনাস করলাম। তার মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হচ্ছে 1,58,600, এই যে বসায় দিলাম। তারপরে বিতে বলা রয়েছে ইনভেস্টমেন্ট ইনকাম নট ইয়েট বিন রিসিভড, 10,000 টাকা। আপনি ইনভেস্টমেন্ট ইনকাম করেছেন, এখনো টাকাটা পান নাই। তো এটা জার্নাল কি ছিল? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ইনভেস্টমেন্ট ইনকাম ক্রেডিট 10,000। তো অ্যাকাউন্টস রিসিভেবল কি? অ্যাসেট, মানে এই টাকাটা আমরা অ্যাসেট ঘরে নিয়ে যাব। অ্যাকাউন্টস রিসিভেবল, তো দেখেন ব্যালেন্স শিটের অ্যাসেট ঘরে নিয়ে আসলাম, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এটাকে নেট করে বসালাম। নেট করে বসালাম মানে বর্তমানে নিয়ম হচ্ছে আপনি ব্যালেন্স শিটে যে আইটেমগুলো থাকবে, নেট করার মতো যদি আপনার সুযোগ থাকে নেট করে বসাবেন। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমরা ব্যাড ডেট, যদি প্রশ্নে থাকে ব্যাড ডেট মাইনাস করতে হয়। আপনি কারোর থেকে পাবেন 10,000 টাকা, সে ধরেন আপনাকে 2,000 টাকা কম দিতে পারে, তাহলে আসলে আপনি প্রকৃত পক্ষে পাবেন কত? 8,000 টাকা, এটাকে বলে নেট। আপনি যদি 10,000 টাকা হিসাব করেন, এটা হচ্ছে টোটাল রিসিভেবল। আপনি যদি 8,000 টাকা হিসাব করেন, নেট রিসিভেবল। আপনি 10,000 টাকার মধ্যে 2,000 টাকা নাও পেতে পারেন, আপনি এখনো শিওর না, পাইতে পারেন নাও পাইতে পারেন। তো আমরা ওই যেটাকে নাও পেতে পারি সেটাকে মাইনাস করে বসাই, এটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল নেট। তো নোট 4-এ ক্যালকুলেশন করে দেখালাম। অ্যাকাউন্টস রিসিভেবল ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 1,74,180, আর এখনো আরো রিসিভেবল রয়েছে 10,000। এই যে ডেবিট করলাম, অ্যাসেট ঘরে নিয়ে আসলাম, তার মানে ডেবিট হলো। তো টোটাল হচ্ছে 1,84,180। প্রশ্নে বলা আছে কোম্পানি হচ্ছে 5% ব্যাড ডেপ্টের জন্য রাখে, মানে তারা ধরে নেয় 5% টাকা নাও পেতে পারে। তো আমরা এটার 5% হিসাব করলাম, তো এটা মাইনাস হবে আর কি। তো মাইনাস করে দিলাম, এটা না লিখলেও হয়। তো এখানে মাইনাস চিহ্ন দিলাম, মানে মাইনাস বোঝালো। তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল নেট কত? 1,74,971। এটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, অথবা অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, অথবা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, যে কোনো একটা লেখা যায়। তো আমরা নেট রিসিভেবলটা আনলাম, তো দেখেন এটাই আনলাম। এখন ওই 10,000 টাকা তো আরেকবার ক্রেডিটে যাবে। তো দেখেন ওই যে আমরা নিয়ে আসলাম, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা পেলাম প্রফিট ফ্রম অপারেশন, অথবা অপারেটিং প্রফিট বলা হয়। এর এরপর আমরা বসাই আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস। সেলস রেভিনিউতে তো সেলস রিলেটেড রেভিনিউ, এছাড়া অন্যান্য যে রেভিনিউ সেগুলো আসবে আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সে। তো এই যে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনকাম, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 6,500, আর আরো বকেয়া রয়েছে 10,000, টোটাল 16,500। তারপরে রয়েছে ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট মানে ইন্টারেস্ট এক্সপেন্স, 2,920 টাকা। তো এডিশনাল ইনফরমেশন আর কিছু বলা নাই, সবগুলো আমরা অ্যাডজাস্ট করে ফেললাম। তা এখন বাকি টাকাগুলো সরাসরি বসায় দিবেন, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তো ফাইন্যান্স কস্টটা কোথায় যায়? ওই যে আদার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সে যায়। তো এখানে আমরা ফাইন্যান্স কস্ট বসালাম 2,920 টাকা। সেলস রেভিনিউতে যায় সেলস রিলেটেড রেভিনিউ, আর কস্ট অফ গুডস সোল্ডে যায় ওই আপনি পারচেস রিলেটেড যে খরচ সেগুলো যায়। এছাড়া অন্যান্য যে খরচ, এগুলা আদার এক্সপেন্সে যায়, অন্যান্য যে রেভিনিউ আদার রেভিনিউতে যায়। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ফাইন্যান্স কস্ট হ্যাঁ, যেটা বলেন, ফাইন্যান্স কস্ট আর ইন্টারেস্ট এক্সপেন্স কি এগুলো কি একই নাকি আলাদা? এগুলো একই, কিছু পার্থক্য রয়েছে। কিছু পার্থক্য কি, যেমন আপনি
ফাইন্যান্স করার ক্ষেত্রে যে ইন্টারেস্ট সেটাকে বলে ফাইন্যান্স কস্ট, আর অন্যান্য যে ইন্টারেস্ট সেটাকে বলে ইন্টারেস্ট এক্সপেন্স। আপনি এফডিআর করলেন, সঞ্চয়পত্র করলেন, এই ক্ষেত্রে যে ইন্টারেস্ট পাইতেছেন এগুলোকে বলে ইন্টারেস্ট ইনকাম, আর এক বিপরীত ক্ষেত্রে বলে ইন্টারেস্ট এক্সপেন্স। আর আপনি লিজ দিলেন, লিজ করলো ইন্টারেস্ট দিতে হয়, তো সেগুলা লিজ হচ্ছে একটা ফাইন্যান্সিং করা, তো এই ক্ষেত্রে কস্টটাকে বলা হয় ফাইন্যান্স কস্ট। তো আপনি পরীক্ষা হলে এগুলাকে বুঝবেন সবগুলো ইন্টারেস্ট, ওই একইভাবে অঙ্কে বিবেচনা করবেন। কিন্তু ওই ফাইন্যান্সের ক্ষেত্রে যে ইন্টারেস্ট সেটা বলে ফাইন্যান্স কস্ট, আর অন্যান্য ইন্টারেস্টকে বলা হয় ইন্টারেস্ট এক্সপেন্স। আহ, তো আচ্ছা দেখেন আমরা থ্যাংক ইউ ভাই। তাহলে, হ্যাঁ, তাহলে আমরা এখন পেলাম প্রফিট বিফোর ট্যাক্স 2,10,491 টাকা। তো এখন প্রশ্নে বলা রয়েছে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 35%, ইনকাম ট্যাক্সের রেট। তো এখন আপনি 35% ইনকাম ট্যাক্স বাদ দেন। তো এই যে ইনকাম বিফোর ট্যাক্স 2,10,491, এটার 35% হচ্ছে 73,672, মাইনাস করলাম আমরা পেলাম প্রফিট আফটার ট্যাক্স, অথবা লেখা যায় নেট প্রফিট, অথবা লেখা যায় প্রফিট ফর দ্য পিরিয়ড, যে কোনো একটা লেখা যায়, যে প্রফিট ফর দ্য পিরিয়ড। তো ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট। এখন এই ট্যাক্সটা কিন্তু এখানে আপনি আবার ব্যালেন্স শিটে যাবে, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে আনলাম ইনকাম ট্যাক্স, এটা আবার ব্যালেন্স শিটও নিয়ে আসবেন। তো দেখেন আমরা প্রফিট থেকে মাইনাস করলাম, প্রফিট কি ক্রেডিট, ক্রেডিট থেকে মাইনাস করলেন মানে ডেবিট করলেন, এই টাকাটা আমরা ডেবিট করলাম, তো এই সম পরিমাণ টাকা আবার ক্রেডিট করতে হবে। তো দেখেন আমরা ব্যালেন্স শিটের লাইবিলিটিতে নিয়ে আসবো, এই যে ইনকাম ট্যাক্স পেয়েবল নিয়ে আসলাম, ইনকাম ট্যাক্স পেয়েবলও লেখা যায়, অথবা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স লাইবিলিটিতে নিয়ে আসলাম, মানে ক্রেডিট করলাম, তো একবার ডেবিট করলাম একবার ক্রেডিট করলাম। তো এখানে তারপরে রয়েছে এখানে আর কি কি আইটেম রয়েছে, এখানে শেয়ার ক্যাপিটাল রয়েছে। তো শেয়ার ক্যাপিটাল এগুলা যাবে ইকুইটিতে ব্যালেন্স শিটের। তো যে ইকুইটিতে আনলাম শেয়ার ক্যাপিটাল, ইকুইটিতে এগুলাই আসে, শেয়ার ক্যাপিটাল, যত রিজার্ভ আছে সবগুলো আসে, রিটেন আর্নিংস, এই তিনটে আইটেমই সাধারণত পাবেন। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, রিজার্ভ বিভিন্ন নামে থাকতে পারে, জেনারেল রিজার্ভ, স্ট্যাটিউটরি রিজার্ভ, বিভিন্ন নামে থাকতে পারে। আর রিটেন আর্নিংস বা রিভ্যালুয়েশন রিজার্ভ বিভিন্ন নামে থাকতে পারে। তো শেয়ার ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে 4 লক্ষ টাকা, আর শেয়ার কল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে 2,500 টাকা। তো শেয়ার কল অ্যাকাউন্ট কি, আপনি মার্কেটে শেয়ার বিক্রি করেছিলেন, কিনে বিক্রি করে আবার 2,500 টাকার শেয়ার আপনি আবার কল করে কিনে নিলেন, মানে আপনি বিক্রি করে আবার শেয়ার হোল্ডারকে বললেন 2,500 টাকা শেয়ার আপনি আবার নিয়ে নেবেন, তাদের থেকে পারচেস করে রিটার্ন নিয়ে নেবেন। তো প্রথমে মার্কেটে 4 লক্ষ টাকা শেয়ার বিক্রি করলেন, আবার 2,500 টাকা শেয়ার আপনি আবার মার্কেটে আবার কিনে নিলেন, তার মানে মার্কেটে তো এখন আর 2,500 টাকা শেয়ার নাই, কমে গেছে, তাই এটা মাইনাস করে দিলাম, 4 লক্ষ থেকে এটা মাইনাস করে দিলাম। আচ্ছা ভাই, এটা কি ওয়ান কাইন্ড অফ ট্রেজারি শেয়ার হ্যাঁ, এটা ট্রেজারি শেয়ার মতো? আর কি। হুম, এই যে 2,500 টাকা মাইনাস করে দিলাম। তো ট্রেজারি শেয়ার আর কল শেয়ারের পার্থক্য হচ্ছে, আপনি মার্কেটে ধরেন দশ 10,000 টাকা শেয়ার বিক্রি করলেন, এখন কোন শেয়ার হোল্ডার, ধরেন কোন শেয়ার হোল্ডার 2,000 টাকা শেয়ার আবার সে আবার কোম্পানিতে আবার বিক্রি করে দিতে চাচ্ছে, মানে শেয়ার রাখতে চায় না, তো আপনি কিনে নিলেন। ট্রেজারি শেয়ার নিয়ম হচ্ছে, কোম্পানি নিজেই যদি নিজের প্রতিষ্ঠানের শেয়ার পারচেস করে সেটাকে বলে ট্রেজারি শেয়ার। আপনি প্রথম মার্কেটে বিক্রি করলেন, তো শেয়ার হোল্ডার এখন আবার ওই আপনার কোম্পানি শেয়ার আবার সে আবার বিক্রি করে দিবে, তো আপনি আবার নিজে কিনে নিলেন। তো কোনো কোম্পানি নিজে যদি নিজের প্রতিষ্ঠানের শেয়ার কিনে সেটাকে বলে ট্রেজারি শেয়ার। আর কল শেয়ার হচ্ছে, আপনি শেয়ার বিক্রির সময় শেয়ারের গায়ে কলেবল শব্দটা থাকে, এই কলেবল শব্দ থাকলে কোম্পানি যখন আপনার থেকে আবার শেয়ারটা ফেরত চাবে আপনি দিতে বাধ্য, এই টাকার মধ্যে দেখবেন লেখা থাকে, চাইবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকবেন। তো কল শেয়ার হচ্ছে এরকম, কোম্পানি এখন আপনাকে বললো যে আমার কোম্পানি শেয়ার ফেরত দেন, তো আপনি তো এখন মানে ফেরত দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি কলেবল শব্দটা লেখা থাকে শেয়ারের গায়ে তাহলে আপনি অবশ্যই দিতে বাধ্য। কোম্পানি যখনই আপনার থেকে শেয়ারটা ফেরত চাবে আপনি তখনই সেই শেয়ার ফেরত দিতে আপনি বাধ্য থাকবেন, এটাকে হচ্ছে কল শেয়ার। তো কত টাকা দিয়ে কল করবে এটা লেখা থাকে। এখন আপনি
তাহলে কল শেয়ার কিনবেন কেন যদি কোম্পানি যে কোনো সময় ফেরত নিতে পারে? আপনি যে টাকা দিয়ে শেয়ার পারচেস করছেন তার চেয়ে বেশি টাকা দিয়ে কোম্পানি ফেরত নেয়। ধরেন শেয়ার বিক্রি করতেছে কোম্পানি 100 টাকা দিয়ে, তো তখন লেখা থাকে কলেবল 105 টাকা, মানে কমপক্ষে 105 টাকা দিয়ে আপনার থেকে ফেরত নিবে। তার মানে আপনি বুঝতেছেন এই এই শেয়ারে কখন আপনার লস হবে না, আজ হোক কাল হোক 5 টাকা লাভে কোম্পানি আপনার থেকে নিয়ে নিবে। তো এই জন্য শেয়ার হোল্ডাররা কলেবল শেয়ার গুলা পারচেস করে। তার মানে কল করে যে শেয়ার কিনে সেটা বলে কল শেয়ার। তো মার্কেট থেকে যেহেতু শেয়ারটা এখন চলে গেছে তাই আমরা মাইনাস করে দিলাম। আর আপনি বুঝবেন কিভাবে পরীক্ষা হলে? এগুলো না বুঝলে যোগ করবেন না মাইনাস করবেন। দেখেন শেয়ারটা আছে কোথায়? ক্রেডিটে। আর এই কল, শেয়ার কল, এই শেয়ারের সাথে তো এই শেয়ার সম্পর্কিত একই জিনিস, শেয়ার কল, এটা আছে ডেবিটে। তো ক্রেডিট আর ডেবিটের সম্পর্ক তো মাইনাস, বিপরীত। তার মানে এখান থেকে এটা মাইনাস হবে। আপনি পরীক্ষা হলে এগুলো না বুঝলে এইভাবে হিসাব করবেন। এই শেয়ার দেওয়া আছে ক্রেডিটে আর এই শেয়ার দেওয়া আছে ডেবিটে। তো ডেবিট ক্রেডিট সম্পর্ক বিপরীত, তার মানে মাইনাস হবে, তাই মাইনাস করলাম। তারপরে এখানে দেওয়া রয়েছে নোটস পেয়েবল, এটা 2024 সালে পেমেন্ট করবেন। আমরা জানি 1 বছর ক্রস করলে সেটা নন কারেন্ট হয়। তো 21 সালে অঙ্ক করতেছেন, এটা 24 সালে পেমেন্ট করবেন। 1 বছর ক্রস করলেই নন কারেন্ট, তার মানে এই টাকাটা নন কারেন্টে নিয়ে আসবো। তাই যে নোটস পেয়েবল নন কারেন্টে নিয়ে আসলাম, নন কারেন্ট লাইবিলিটি। আর যদি কত সালে পেমেন্ট করবেন না বলা থাকলে, আপনি, সাধারণত আমরা নোটস গুলাকে নন কারেন্ট হিসেবে বিবেচনা করি। নোটস সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হয়। আর যদি এখানে প্রশ্ন বলা থাকতো এটা 22 সালে পেমেন্ট করবেন, যে ডিউ 2022, তাহলে এটাকে কারেন্ট লাইবিলিটিতে আনতেন। যেহেতু 21 সালে অঙ্ক করতেছেন 1 বছরের মধ্যে এটাকে পরিশোধ করা হবে, তাহলে কারেন্ট লাইবিলিটিতে নিয়ে আসতাম। আর যেটা আপনাদের এখানে সমস্যা হতে পারে, ইন্টারিম ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড আর কি? ডিভিডেন্ড দুই প্রকার হয়, একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড আর একটা ইন্টারিম ডিভিডেন্ড, এভাবে পেতে পারেন। কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে লাভের যে অংশটা প্রদান করে এটাকে বলে ডিভিডেন্ড। ধরেন আপনি একটা কোম্পানি যদি 10% শেয়ার পারচেস করেন, তার মানে ওই কোম্পানির প্রফিটের 10% আপনি পাবেন, এটাই বলা হয় ডিভিডেন্ড। এখন কোম্পানি ধরেন বছর শেষে শেয়ার হোল্ডারদেরকে 10 কোটি টাকা ডিভিডেন্ড দিতে হবে। তো 10 কোটি টাকা তো অনেক টাকা, একসাথে এত টাকা দিয়ে দিলে কোম্পানি ক্যাশ ক্রাইসিস হতে পারে। তো কোম্পানি অনেক সময় করে কি, দুই ভাগে দেয়। ধরেন বছরের মাঝামাঝি সময় 5 কোটি টাকা দিল, বছরের শেষে 5 কোটি টাকা, তাহলে তার উপর ক্যাশের প্রেশারটা কম পড়ে। অথবা বছরের মাঝামাঝি সময় 4 কোটি টাকা দিল, বছর শেষে 6 কোটি টাকা। তার মানে বছরের মাঝামাঝি সময়ে যে ডিভিডেন্ডটা প্রদান করা হয় এটাকে বলে ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম মানে মধ্যবর্তী। তো আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। হ্যাঁ, আর বছর শেষে যে অবশিষ্ট টাকাটা দেয় এটাকে বলে ফাইনাল ডিভিডেন্ড। আপনি ধরেন এখন 5 কোটি টাকা দিলেন, বছর শেষে বাকি 5 কোটি টাকা দিবেন। তো মধ্যবর্তী সময় যে 5 কোটি টাকা দিলেন এটা ইন্টারিম ডিভিডেন্ড, বছর শেষে যে বাকি 5 কোটি টাকা দিলেন এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। যেই নামই থাকুক ডিভিডেন্ডের বৈশিষ্ট্য একই, অঙ্কে একই ভাবে আনবেন। আর যদি প্রশ্নে কিছুই বলা না থাকে, শুধু ডিভিডেন্ড বলা থাকে, তার মানে বুঝবেন সকল টাকাটা একসাথেই দেওয়া হলো, ভেঙে ভেঙে দেয় নাই, সব টাকাটা একসাথে পেমেন্ট করে দিল। তো ওই টাকাটা যেহেতু ট্রায়াল ব্যালেন্সে রয়েছে তাই অঙ্কে একবার আসবে। তো দেখেন আমরা অঙ্কে নিয়ে আসলাম, রিটেন আর্নিংসে আসে ডিভিডেন্ডটা। তো ব্যালেন্স শিটের ওই যে আমরা রিটেন আর্নিংস ইকুইটিতে কি আনি, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, রিটেন আর্নিংস। তো রিটেন আর্নিংস মানে প্রফিট। প্রফিটের যে অংশটা কোম্পানির নিকট থাকে সেটা বলে রিটেন আর্নিংস। আপনি প্রফিট থেকে তো শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতেছেন, যত খরচ সব তো প্রফিট থেকেই তো করতেছেন, আপনি তো নিজের পকেট থেকে খরচ করবেন না, প্রফিট থেকে তো খরচ করবেন। তো প্রফিট থেকে খরচ করার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকে সেটাকে বলে রিটেন আর্নিংস। তো নোট 5-এ ক্যালকুলেশন করে দেখানো রয়েছে। তো দেখেন রিটেন আর্নিংস ট্রায়াল ব্যালেন্সে ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, তো আমরা ফরম্যাট সাথে মিলানোর জন্য জিরো বসালাম, ওপেনিং ব্যালেন্স। এর সাথে যোগ হলো এই বছরের প্রফিট, নেট প্রফিট, প্রফিট আফটার ট্যাক্স। তার মানে আমরা টোটাল রিটেন আর্নিংস পেলাম, এই বছরের প্রফিটটা যোগ করলাম। এখন এখান থেকে ইন্টারিম ডিভিডেন্ডটা বাদ দিব। যেহেতু প্রফিট থেকে ডিভিডেন্ডটা পেমেন্ট করা হয়, তার মানে প্রফিট তো কমে যাবে, তো ডিভিডেন্ডটা মাইনাস করলাম। এটা ইন্টারিম ডিভিডেন্ড থাক বা ফাইনাল ডিভিডেন্ড যেই নামে থাকুক, তো আমরা প্রফিট থেকে ডিভিডেন্ডটা মাইনাস করি। তো এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, রিটেন আর্নিংস। তো বসালাম।
রিটেন আর্নিংস। তো এখন আমাদের সবগুলো আইটেম বসা শেষ। তো দেখেন এখন ব্যালেন্স শিটের দেখেন অ্যাসেটের নন কারেন্ট অ্যাসেট পেলাম 2,58,600। ওই যে ইনভেস্টমেন্ট এখানে আনলাম 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট আনলাম। দেখেন ইনভেস্টমেন্ট এখানে 1,00,000 টাকা, যে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 1,00,000 টাকা। এটা কি 1 বছরের জন্য করলেন নাকি 1 বছরের বেশি সময়ের জন্য বলেন, কিছু বলা নাই। আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্ট করেন এটা কারেন্ট অ্যাসেটে যায়, 1 বছরের বেশি সময়ের জন্য করলে নন কারেন্ট অ্যাসেটে যায়। প্রশ্ন যদি আপনাকে নির্দিষ্ট করে বলা না থাকে যে এটা কি কারেন্ট না কি নন কারেন্ট, বা এটা কি 1 বছরের জন্য নাকি 1 বছর বেশি সময়ের জন্য, তাহলে আপনি সেটা বৈশিষ্ট্য বিবেচনা করবেন যে এটা সাধারণত কোন ধরনের হয়। এগুলো যদি সাধারণত 1 বছরের কম সময়ের জন্য হয় তাহলে আপনি কারেন্টে আনবেন, আর 1 বছরের বেশি সময়ের জন্য হলে নন কারেন্ট আনবেন। তো সাধারণত ইনভেস্টমেন্ট করা হয় 1 বছরের বেশি সময়ের জন্য। ইনভেস্টমেন্ট কেউ সাধারণত অল্প সময়ের জন্য করে না। তো এগুলাকে আমরা এই জন্য নন কারেন্টে নিয়ে আসলাম, এই জন্য নন কারেন্টে আনলাম। তবে আপনি যদি এটাকে কারেন্টে আনতেন তবু স্যাররা কাটতো না, স্যাররা বিবেচনা করতো যে আপনি ধরে নিছেন এটাকে 1 বছরের সময়, অল্প সময়ের জন্য আপনি এটাকে ইনভেস্ট করলেন। তবে এগুলো সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করা হয়, তো আমরা এটাকে নন কারেন্ট আনলাম। তো এখন আমাদের দেখেন টোটাল অ্যাসেট বের হলো 5,70,211। আর টোটাল ইকুইটি বের হলো 5,84,319। এখানে একটা রয়েছে জেনারেল রিজার্ভ 70,000 টাকা, যেগুলো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভটা কি, কোম্পানি দেখা যায় যা টাকা অর্জন করে কিছু টাকা তো জমা রেখে দেয়, রিজার্ভ রাখে, যে ভবিষ্যতে যদি কোনো ক্রাইসিস হয় ওই টাকা দিয়ে যেন সমাধান করতে পারে। যেমন আপনি যে টাকা আয় করেন সব টাকাই তো খরচ করে ফেলেন না, আপনি প্রতি মাসে তো কিছু টাকা জমা করে রাখেন, যে ভবিষ্যতে যদি কোনো আপনার প্রয়োজন হয় এই জমা টাকাতে খরচ করেন, এটাকে বলা হয় রিজার্ভ। তো এই জন্য এগুলো ইকুইটিতে যায়। তো আমরা টোটাল ইকুইটি পেলাম 5,84,319। আর নন কারেন্ট লাইবিলিটি 41,500। কারেন্ট লাইবিলিটি পেলাম 2,02,992। তার মানে টোটাল ইকুইটি এবং লাইবিলিটি হচ্ছে 8,28,811। তো দেখেন অ্যাসেটের সাথে মিলে গেল। তো মিলে যাওয়া মানে আপনার অঙ্ক ঠিক আছে। তো অঙ্কটা দেখবেন, প্রবলেম 4। ভাই এখানে আমার দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। একটা হচ্ছে ভাই যে ফ্রি হোল্ড প্রিমিসেস, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সাথে এর কোনো ডিফারেন্স আছে? প্রেমিসিস বলতে বিল্ডিং বোঝায়। তো ফ্রি হোল্ড প্রেমিসিস বলতে বোঝায় যে বিল্ডিং এর এগেনস্টে কোনো ঋণ নেওয়া নাই, মানে এই বিল্ডিং এর এগেনস্টে কোনো ঋণ নেওয়া হয় নাই। আপনি যদি কোনো বিল্ডিং থাকে সেটা যদি বন্ধক রেখে যদি আপনি ঋণ নেন সেটাকে ফ্রি হোল্ড প্রেমিসিস বলে না। তো এটার এগেনস্টে কোনো ঋণ নেই, এগুলো কনফিউশন করার জন্য দেয়। এখানে বিল্ডিং বললেও যে কথা হতো অঙ্কে, ফ্রি হোল্ড বিল্ডিং বা ফ্রি হোল্ড প্রেমিসিস বললে একই কাজ অঙ্কে। এটা কি শুধু ভাই বিল্ডিং আমার নাকি যে কোনো অ্যাসেট যার এগেন্সে কোনো ঋণ নেই সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য? ফ্রি হোল্ড বলতে বোঝায় এটার এগেনস্টে কোনো ঋণ নাই, ফ্রি হোল্ড ল্যান্ড হইতে পারে। তো ফ্রি হোল্ড মানে এটার এগেনস্টে কোনো ঋণ নেওয়া নাই। আরেকটা ভাই বিষয় এখানে ভাইয়া, এই অঙ্কে বলেন। এই ভাই বলে আমার কোশ্চেন হলো, অঙ্ক হ্যাঁ। তো করতে পারি, হ্যাঁ। কিন্তু পরীক্ষার হলে অনেক সময় চলে যায়, 1 ঘন্টাও চলে যায় মাঝে মাঝে, হ্যাঁ। কিন্তু এর স্পিডের উপরে ওই যে নিলে আর অন্য অঙ্ক করা। বাসায় প্র্যাকটিস করতে হবে আর শর্টকাটে করবেন তখন। যেমন এখানে আমি ধরেন এই যে নোটে এত ডিটেলস দেখালাম, আপনি এত ডিটেলস দেখানোর সময় পাবেন না। যেমন আমি দেখেন একেবারে সব ক্যালকুলেশন করে এখানে বসাই দিলাম ক্যালকুলেশন, পরীক্ষা হলে এত সময় পাবেন না। তো আপনি তখন এত ডিটেলস দেখানোর দরকার নেই। আপনি সময় হিসাব করে করবেন, তখন আপনি শর্টকাটে বসাই দিবেন। আপনি এগুলা তখন মনে মনে ক্যালকুলেশন করে বসাই দিবেন। আর যদি সময় পান দেখাবেন, যেমন এখানে আমি কোনটাতে কোনটা মাইনাস করে বসালাম এগুলা দেখে দিলাম, এগুলা তখন দেখানোর দরকার নেই। আবার এখানে নোট দেখালাম 5টা, আপনি 5টা নোট দেখানোর দরকার নেই, আপনি যে কোনো 2টা নোট দেখান, এরকম আর কি, আপনি শর্টকাট করে দিবেন তখন। নোট না করলে তো আউলাই যায়, আবার নোট যদি না করি তাহলে ওই হিসাব নিকেশ ওই যে এলোমেলো তাহলে হয়ে যায়, আপনাকে তখন দ্রুত আর অঙ্ক। করতে হবে, চিন্তা শক্তি দ্রুত করতে হবে, যে আপনি প্রশ্ন দেখেই সাথে সাথে বুঝে ফেলতে হবে কোনটা কোন জায়গায় যাবে। বাসায় আপনি প্র্যাকটিস করবেন যত তত দ্রুত পারবেন আর কি। বাসায় প্রশ্ন দেখে দেখে নিজের সমাধান করবেন, সমাধান না দেখে আপনি নিজে নিজে খাতায় করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে দ্রুত হবে আর কি।
নোট কি ভাইয়া ভাই আমরা নোটগুলো যেভাবে কি ইচ্ছা কলাম করতে করে পারি নাকি দেখাইতে ভাই হবে? অঙ্কে কলামের ভুল। সাথে সম্পর্ক আছে? নোট আপনি বাধ্যতামূলক না, আপনি সাধারণত দুইটা মতো নোট দেখালে হবে। বলেন। ভাইয়া নোটগুলো কি কলাম করে দেখাবো? পরীক্ষা হলে আপনি জাস্ট স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারেন। এই দাগগুলো তো বাংলা খাতা দেওয়া থাকবে পরীক্ষার হলে, এইভাবে রুল করাই থাকবে পরীক্ষার খাতায়। তো আপনি শুধু আপনি এভাবে স্কেল দিয়ে দাগ দিতে পারলে দিবেন, নলে আপনি কলম দিয়ে বা পেন্সিল দিয়ে একটা টান দিয়ে দিবেন তাহলে হবে। না দিলেও সমস্যা নাই, কিন্তু অনেকের হাতের লেখা আছে আঁকা বাঁকা, তো সেক্ষেত্রে আপনি দাগ দিয়ে নিলে সুবিধা। দাগ না দিলেও পরীক্ষার সমস্যা খাতা নেই, কি এটাতে বাংলা অসুবিধা। বাংলা বাংলা খাতা ইয়ের দিবে, মতো হ্যাঁ। থাকবে হ্যাঁ, ও এরকম বাংলা আচ্ছা খাতা আচ্ছা। দেওয়া থাকবে পরীক্ষা খাতায় ভাবে। আচ্ছা। তো এখানে এই জিনিসটা দেখেন, ব্যাড ডেট এক্সপেন্স। ভাইয়া ব্যাড ডেট মার্কিং গুলো কেমন হয় অঙ্কে? মার্কিং গুলো অঙ্কের মার্ক, জি মার্ক ওইভাবে না, মানে কিভাবে দেয়? এই ভুল অঙ্কের হলে জন্য। কি একবারে বুঝি নাই। অঙ্ক অঙ্ক যদি না মিলে বা কমপ্লিট না করতে পারি তাহলে মার্কস একবারে যেমন দেয় আপনি, না, না হ্যাঁ, আছে ফাইন্যান্সিয়াল দেয়? স্টেটমেন্ট যদি পরীক্ষার হলে আমরা করি কি, টোটাল টাকাটা পরে বসাই। আমরা জানি তো ব্যালেন্স শিটের অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি হতে হবে। এই টোটাল যোগফলটা আগে বসাই না। সবগুলো টাকা বসার পরে যদি দেখি অ্যাসেট সমান সমান লাইবিলিটি আর ইকুইটি হয় নাই, তাহলে তো বুঝতে পারবেন যে আপনার অঙ্ক হয় নাই। তখন পরীক্ষা হলে এই যোগফলটা বসাবেন না, এই টোটাল যোগফলটা বসাবেন না, টোটালটা। তাহলে আপনি অঙ্ক যতটুকু হইলো তার জন্য মার্ক পাবেন। আর যদি যোগফলটা বসান তাহলে আপনি পুরো অঙ্ক না হইলে মার্ক পাবেন না। আপনি যোগফল না বসাইলে ধরেন, তাহলে একই ধরেন আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হচ্ছে 1,58,600, এই টাকাটা ঠিক আছে আপনার। ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা না, ইনভেস্টমেন্ট ধরেন হবে 1,50,000, তার মানে আপনার এটা হয় নাই। তো আপনি যদি এই যোগফলগুলো না বসান তখন এই যোগফলগুলো বসাবেন না, তাহলে স্যাররা কাটতে পারবে না কেন? আপনি তো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বললেন 1,58,600, এটা তো ঠিক আছে, এটার জন্য আপনাকে মার্ক দিতে হবে। আর আপনি যদি টোটাল ধরেন নন কারেন্ট অ্যাসেট বসাইলেন 3 লক্ষ টাকা, আসলে হবে 2,58,600, তার মানে তো আপনার নন কারেন্ট অ্যাসেট হয় নাই, তো সেই জন্য ওই মার্কটা পাওয়া যায় না। আর আপনি যদি টোটালটা না বসান তাহলে পার্শিয়াল মার্ক পাবেন। তো আপনি পরীক্ষা হলে যখন দেখবেন দুই সাইড মিলছে তখনই আপনি টোটাল বসাবেন, এর আগে বসাবেন না। এর আগে টাকার ফিগার মানগুলো বসাবেন, টোটালটা পরে বসাবেন সবার শেষে। ভাই আমি এক সাইড করলাম, আমার এক সাইড যতটুকু না মিললো সেটা যে অনিশ্চিত হিসাব, যেটা ইংলিশে বলে সেটা যদি মিলাই দিলাম তাহলে কি হবে? না, ওইভাবে আপনি ওইভাবে মিলা দিলে তো হবে না, স্যাররা তো জানে সঠিক অ্যান্সার কত। এখানে অ্যান্সার হবে, এখানে ধরেন অ্যান্সার হবে না হচ্ছে, অঙ্ক তো হবে না বুঝছি, হ্যাঁ, কিন্তু মার্ক 8 লক্ষ। না, ওইভাবে পাবেন না, এখানে অ্যান্সার হবে 8,28,811। আপনারা অনেকে দেখা যায় দুই সাইড মিলে দেন, 9 লক্ষ 9 লক্ষ করে দিলেন মিলে, তাহলে তো হবে না, ওইভাবে করলে হবে না। আপনি যোগফল বসাবেন না যদি না মিলে। এখানে প্রশ্ন দেখেন, ব্যাড ডেট এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 2,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে। তো আমরা করব কি, ওই যে ট্রায়াল ব্যালেন্সের সাথে এডিশনাল ইনফরমেশনটা যোগ করি, ডেবিট ডেবিট যোগ করি, ডেবিট ক্রেডিট মাইনাস করি। তো এই জন্য এখানে ব্যাড ডেট এক্সপেন্সটা এইভাবে আসলো যে ট্রায়াল ব্যালেন্সে 2,000। আর নতুন করে কত হলো, ওই যে আমরা নতুন করে প্রভিশন পেয়েছিলাম, এই যে 9,209 টাকা। ওই যে প্রশ্নে তো বলা ছিল তাদের রিসিভেবলের 5% তারা ব্যাড ডেট হিসাব করে। তো এটা 5%, আরো 9,209 টাকা, আর আগের ছিল 2,000 টাকা, তাই 11,209 টাকা হলো। এডিশনাল ইনফরমেশনের টাকাটা তো একবার যাবে ডেবিটে একবার ক্রেডিটে, আর ট্রায়াল ব্যালেন্সেরটা যায় একবার ডেবিটে। তার মানে দেখেন, ধরেন আপনার ব্যাড ডেট এক্সপেন্স নতুন করে হলো 2,000 টাকা। তার মানে কি, ব্যাড ডেট ব্যাড ডেট এক্সপেন্স ধরেন নতুন করে হলো 2,000 টাকা, তার মানে ব্যাড ডেট 2,000 টাকা ডেবিট, আর প্রভিশন হচ্ছে ধরেন 2,000 টাকা ক্রেডিট। তো এই ডেবিট একবার যাবে, এটা যাবে একবার ডেবিটে, এটা যাবে ক্রেডিটে, যেটা এডিশনাল ইনফরমেশনটা। আর ট্রায়াল ব্যালেন্সে অলরেডি ধরেন ব্যাড ডেট দেওয়া রয়েছে আরো 1,000, এটাও তো অঙ্কে একবার আসবে। এডিশনাল ইনফরমেশনটা যায় দুইবার, তো এই ব্যাড ডেট যাবে একবার ডেবিটে আর প্রভিশন যাবে ক্রেডিটে। আবার ট্রায়াল ব্যালেন্সও তো ডেবিটে দেওয়া আছে 1,000, এটাও তো অঙ্কে একবার আসবে। এই জন্য আমরা করি কি, এই ডেবিট আর এই ডেবিটটা একবার যোগ করে 3,000 করি। তো তার মানে এখানে আপনার হবে কত, ব্যাড ডেট এক্সপেন্স টোটাল 3,000, আর এখানে প্রভিশন হচ্ছে 2,000। এই জন্য দেখেন ওই ব্যাড ডেটটা এখানে যোগ করি, কারণ ট্রায়াল ব্যালেন্সের টাকাটাও আপনার এডিশনাল ইনফরমেশনের সাথে যোগ হয়।
তো অঙ্কটা দেখেন, বাসায় ঠান্ডা মাথায় দেখবেন এটা, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। তা এই অঙ্কে, হুম, এই অঙ্কে বলেন। যে ওয়েজেস দেওয়া আছে, ওয়েজেস এক্সপেন্স, যেটাকে বাংলা আমরা মজুরি বলি। তো হ্যাঁ, আমাদের একাডেমিক পড়ার ক্ষেত্রে আমরা তো মজুরিটা কিছু দেখাতাম, আমরা ওয়েজেসকে ওই যে কস্ট অফ গুডস সোল্ড দেখাতাম, আর স্যালারিকে দেখাতাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এখানে ওয়েজেসটা হ্যাঁ, কেন কস্ট অফ গুডস সোল্ড না এসে হ্যাঁ। অপারেটিং এ আসলো? নাওয়াজেস কস্ট অফ গুডস সোল্ডে যায়, আবার অপারেটিংও যায়, মানে যারা প্রোডাকশন রিলেটেড লেবার তাদের ওয়াজেসটা যায় কস্ট অফ গুডস সোল্ডে, আর যারা প্রোডাকশন রিলেটেড না তাদেরটা যায় আপনার অপারেটিং এক্সপেন্সে। তো এখানে এটাকে কনসিডার করা হলে এটা প্রোডাকশন রিলেটেড না। যারা আর কি লেবার আর কি সরাসরি প্রোডাকশন সাথে জড়িত, এদেরটা যায় কস্ট অফ গুডস সোল্ডে, আর যারা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না তাদেরটা যায় অপারেটিং এক্সপেন্সে। তো এখানে এখানে এটাকে কিছু উল্লেখ করে কনসিডার না, করা হলো। সেক্ষেত্রে কি আমরা? হ্যাঁ, এটাকে কনসিডার, এটাকে প্রশ্ন নির্দিষ্ট করে কিছু বলা নাই, তাই এটাকে কনসিডার করা হলো। এটা আর কি প্রোডাকশনের সাথে জড়িত না, তাই এটাকে অপারেটিং এক্সপেন্সে আনা হলো। আর যদি এটাকে প্রোডাকশনের সাথে কনসিডার করতেন এটাকে কস্ট অফ গুডস সোল্ডে আনা হতো। তো প্রবলেম 5 দেখবেন এই রিলেটেড অঙ্ক। প্রবলেম 6 নেক্সট ক্লাসে এই টপিকগুলো করাবো, ওই যে ইনকাম স্টেটমেন্ট আর আদার কম্প্রেসিভ ইনকাম। তো আদার কম্প্রেসিভ ইনকাম থাকলে কিভাবে করবেন এগুলো নেক্সট ক্লাসে করাবো। তো 5 6 দেখবেন। 8 দেখবেন প্রবলেম। প্রবলেম থেকে এগুলো দেখেন, এক্সারসাইজ থেকে দেখি। এগুলো দেখতে পারেন এক্সারসাইজ 8, এক্সারসাইজ 5 6 7 8 এই কয়েকটা দেখতে পারেন।